হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ মডার্ন ফিশ ফার্মিং। মাছ পোষা বন্ধ করুন, মাছ চাষ শুরু করুন। মডিউল 2 ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট। এখানে টোটাল 5টি চ্যাপ্টার রয়েছে। চ্যাপ্টার এ হাউ টু মেক ওয়াটার রেডি ফর বিএফটি, চ্যাপ্টার বি পিএইচ, চ্যাপ্টার সি অ্যালকালিনিটি, চ্যাপ্টার ডি হার্ডনেস এবং চ্যাপ্টার ই স্যালিনিটি। এই চ্যাপ্টারগুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি আপনারা পেতে চলেছেন এই ডেমোস্ট্রেশনের মধ্যে দিয়েই। নমস্কার, আমি দীপায়ন মণ্ডল, ফাউন্ডার অফ biofloc-farming.in, অ্যাডভান্স ট্রেনিং অন মডার্ন ফিশ ফার্মিং টেকনোলজির এই ডেমোস্ট্রেশনে আপনাকে স্বাগত জানাই। চ্যাপ্টার এ হাউ টু মেক ওয়াটার রেডি ফর বিএফটি। তার কারণ হচ্ছে আপনি যখন কোনো সাপ্লাই ওয়াটার থেকে আপনি ওয়াটার নিচ্ছে, সেটা বোরওয়েল হোক বা আপনার বৃষ্টির জল হোক বা কোনো রিজার্ভার হোক বা কোনো পুকুর থেকে হোক, সেই জলটিকে বায়োফ্লকের জন্য উপযুক্ত তৈরি করার জন্য সেখানে উপস্থিত বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট, সেই সঙ্গে অর্গানিক ম্যাটার, সেই সঙ্গে প্যারাসাইট, প্যাথোজেন, ভাইরাস, ব্যাকটেরিয়া, যাবতীয় যা কিছু, অর্থাৎ জলের বায়োসিকিউরিটি, এই সমস্ত কিছু মেনটেন করে সেই জলটাকে বায়োফ্লকের জন্য কী করে উপযুক্ত তৈরি করবেন, এই চ্যাপ্টারে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। আমাদের পরবর্তী চ্যাপ্টার বি পিএইচ। এখানে টোটাল 10টি কি লার্নিং রয়েছে। এর মধ্যে নাম্বার 5 মোস্ট ইম্পর্ট্যান্ট কি লার্নিং, সেটা হচ্ছে হোয়াট আর দ্য রিজন ফর দ্য ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ ইন পিএইচ। অর্থাৎ পিএইচের বেড়ে যাওয়া এবং পিএইচের কমে যাওয়ার কারণগুলি কি কি। হ্যাঁ, কারণ নয়, কারণগুলি, অনেকগুলি কারণের জন্যেই পিএইচ বেড়ে যায় এবং কমে যায়। এখানে একটা কথা আমি প্রথমেই বলে রাখি, আপনি কিন্তু অবশ্যই এটা মনে রাখবেন। ওয়াটার অর্থাৎ জলের মধ্যে যখন অ্যাসিড মেশানো হয়, তখন এখানে প্রচুর পরিমাণে H+ আয়ন অর্থাৎ হাইড্রোজেন আয়ন এটা বাড়তে থাকে, এবং জলের মধ্যে যখন বেজ মেশানো হয় তখন প্রচুর পরিমাণে OH- আয়ন অর্থাৎ হাইড্রক্সাইড আয়ন কিন্তু বাড়তে থাকে। কথাটা কিন্তু খুব ভালো করে মনে রাখবেন, পরবর্তীতে আমাদের প্রয়োজন পড়বে। তো আসুন দেখে নেওয়া যাক আমাদের এই সমস্ত কারণগুলি, পিএইচ বেড়ে যাওয়ার এবং কমে যাওয়ার কারণগুলি কেমন। প্রথমেই আমরা দেখে নেব আমাদের পিএইচ বেড়ে যাওয়ার কারণ। প্রথম কারণ ডিজলভ অক্সিজেন, নাম্বার 2 অ্যালকালিনিটি, নাম্বার 3 টেম্পারেচার, নাম্বার 4 স্যালিনিটি, নাম্বার 5 কেমিক্যাল রিয়াকশন অফ সিমেন্ট ট্যাঙ্ক। যারা সিমেন্ট ট্যাঙ্কে কালচার করেছেন তারা এটা খুব ভালো করেই জানেন। হ্যাঁ, নাম্বার 6 এক্সেস পিএইচ ইন সাপ্লাই ওয়াটার, নাম্বার 7 ফাইটোপ্ল্যাঙ্কটন, নাম্বার 8 প্রোবায়োটিক আর নট ওয়ার্কিং প্রপারলি। হ্যাঁ, প্রোবায়োটিক আর নট ওয়ার্কিং প্রপারলি, এটাও পিএইচ বেড়ে যাওয়ার একটা কারণ। ঠিক আছে, আমরা প্রথম থেকেই আমরা দেখে নেব। আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট যে কারণ সেটা হচ্ছে ডিজলভ অক্সিজেন। এই ডিজলভ অক্সিজেনের ওপরেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম পিএইচ বেড়ে যাওয়া এবং কমে যাওয়াটা কিন্তু নির্ভর করে। কিভাবে করে আমি আপনাদের একটু বিস্তারিতভাবে আলোচনা করার মাধ্যমে আমি আপনাদের জানানোর চেষ্টা করছি। ডিজলভ অক্সিজেন যখন জলের মধ্যে বাড়তে শুরু করে তখন কিন্তু জলের পিএইচটাও কিন্তু বাড়তে শুরু করে। ডিজলভ অক্সিজেন যখন জলের মধ্যে কমতে শুরু করে অর্থাৎ কমে যেতে শুরু করে, তখন কিন্তু জলের পিএইচ ডাউন হতে শুরু করে, অর্থাৎ জলের পিএইচ কমতে শুরু করে। এটাই হয় ডিজলভ অক্সিজেনের সঙ্গে, এটাই হয়। নাম্বার 2 অ্যালকালিনিটি। অ্যালকালিনিটি হচ্ছে এটা জাস্ট একটা সোর্স। আপনি বাইরে থেকে যখনই অ্যালকালিনিটির সোর্স আপনি ইনপুট করছেন জলের মধ্যে, তখনই কিন্তু আপনার জলের অ্যালকালিনিটি বাড়ছে, আর অ্যালকালিনিটি যখন বাড়ছে তখন কিন্তু জলের পিএইচটাকে আপনি বাড়াতে পারছেন, এবং অ্যালকালিনিটি কমার সঙ্গে সঙ্গে জলের পিএইচটাও কিন্তু কমছে। কিভাবে কমছে? অর্থাৎ আপনার যদি টোটাল জল হয়, এটা টোটাল জল, তার মধ্যে যদি এমনটা হয় যে এখানে অ্যাসিড রয়েছে প্রচুর পরিমাণে, এই অ্যাসিডটা একটা নির্দিষ্ট লেভেল, অর্থাৎ এর পরিমাণটা কিন্তু নির্দিষ্ট, এটা কিন্তু বাড়ছেও না কমছেও না। আপনি কি করছেন, জলের মধ্যে যখন অ্যাসিড অর্থাৎ অ্যালকালিনিটি যখন এই অ্যাসিডের সমান সমান আছে, তখন কিন্তু পিএইচ রয়েছে 7.0। একদম সিম্পল। যখন আপনার অ্যালকালিনিটি পরিমাণটা যখন একটু একটু করে আপনি বাড়াচ্ছেন, অ্যাসিড কিন্তু নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। যখন অ্যালকালিনিটি পরিমাণটা বাড়াচ্ছেন তখন কিন্তু আপনার পিএইচ কিন্তু উপরের দিকে ধাবিত হচ্ছে, বেড়ে যাচ্ছে। অর্থাৎ আপনি কিন্তু অ্যালকালিনিটির কোনো কিছু করছেন না, আপনি শুধু আপনি কিন্তু অ্যাসিডিটির কোনো কিছুই করছেন না, মানে ইনক্রিজ ডিক্রিজ কিছুই করছেন না। শুধুমাত্র অ্যালকালিনিটি যখন আপনার বেড়ে যাচ্ছে তখন পিএইচ বাড়ছে, এবং অ্যালকালিনিটি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার পিএইচটা ডাউন হতে শুরু করছে। তো এইভাবেই আপনি বাইরে থেকে অ্যালকালিনিটি পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে পিএইচকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও টেম্পারেচার, নাম্বার 3 টেম্পারেচারের সঙ্গে পিএইচের সম্পর্ক অনেকটা ঠিক এই রকমই। যখন টেম্পারেচার বাড়তে শুরু করে তখন কিন্তু জলের মধ্যে ডিজলভ অক্সিজেনের পরিমাণটা কিন্তু কমতে শুরু করে। ঠিক তেমনি টেম্পারেচার যখন কম হতে শুরু করে তখন কিন্তু ডিজলভ অক্সিজেনের পরিমাণটা বাড়তে শুরু করে। মানে একদম অপোজিট। টেম্পারেচার বেড়ে গেছে,
অর্থাৎ টেম্পারেচার বেড়ে গেছে তো ডিজলভ অক্সিজেন কমে যাবে, আর টেম্পারেচার যখন কমে যাবে তখন ডিজলভ অক্সিজেনের পরিমাণটা বেড়ে যাবে। ঠিক এই কারণে এরপর আরও একটু বলে রাখি, আর যখন ডিজলভ অক্সিজেন বেড়ে যায় তখন পিএইচ বেড়ে যায়, আর যখন ডিজলভ অক্সিজেন কমে যায় তখন পিএইচ কমে যায়, এটা তো আমরা জানি। ঠিক এই কারণে যখন এক্সট্রিম কোল্ড অথবা ঠান্ডার দিন যখন চলে আসে আমাদের মনসুন অনুযায়ী, আবহাওয়া অনুযায়ী, তখন কিন্তু আমাদের ট্যাঙ্কের জলের টেম্পারেচার ডাউন হতে শুরু করে। যখন ট্যাঙ্কের জলের টেম্পারেচার ডাউন হয় তখন সেই জলের ডিজলভ অক্সিজেনের অর্থাৎ অক্সিজেন এয়ার থেকে অক্সিজেন নেওয়ার ক্ষমতা বা অক্সিজেন স্যাচুরেশন পয়েন্ট এটা কিন্তু বেড়ে যায়। এই কারণে ঠান্ডার দিনে কিন্তু আমাদের ট্যাঙ্কের জলের পিএইচ কিন্তু বেড়ে যেতে থাকে। হ্যাঁ, ঠান্ডার দিনে কিন্তু বেড়ে যেতে থাকে ঠিক এই কারণে। আর ঠিক এই কারণেই যখন গরমের সময় আসে তখন ওই একই সেম এরিয়েশন তখন কিন্তু আমাদের পিএইচ কিন্তু ডাউন হতে থাকে। তার কারণ টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে ডিজলভ অক্সিজেন কিন্তু কমতে শুরু করে। ডিজলভ অক্সিজেন কমে গেলে আমাদের পিএইচটাও ডাউন হতে শুরু করে। সলিনিটি টেম্পারেচারের মতো একদম সেম। যে জলের সলিনিটি বলে কিছু নেই, অর্থাৎ যে জলের সলিনিটি নেই সেই জলের অক্সিজেন স্যাচুরেশন পয়েন্ট কিন্তু অনেক বেশি। সেই জলের অক্সিজেন স্যাচুরেশন পয়েন্ট বেশি, অর্থাৎ প্রচুর পরিমাণে অক্সিজেন ডিজলভ অক্সিজেন হিসাবে সেই জলের মধ্যে কিন্তু দ্রবীভূত হতে পারবে। যখন সেই জলের স্যালিনিটি যখন বাড়িয়ে দেওয়া হবে তখন কিন্তু সেই জলে অক্সিজেন দ্রবীভূত হওয়ার পরিমাণটা কিন্তু কমতে শুরু করবে এবং অনেকটাই কমে যাবে। ঠিক এই কারণে স্যালিনিটি যখন বাড়ানো হয় ডিজলভ অক্সিজেন কমে যায়, ডিজলভ অক্সিজেন কমে গেলে পিএইচ ডাউন হয়। আবার স্যালিনিটি যখন থাকে না তখন ডিজলভ অক্সিজেন বেড়ে যায়, বেড়ে গেলে পিএইচটাও বেড়ে যায়। ঠিক এইভাবেই স্যালিনিটি আমাদের পিএইচকে এফেক্টেড করছে। কেমন? এছাড়াও কেমিক্যাল রিয়াকশন অফ সিমেন্ট ট্যাঙ্ক, হ্যাঁ, যারা বিশেষ করে বায়োফ্লক কালচারের জন্য যারা নতুন সিমেন্ট ট্যাঙ্ক তৈরি করেছেন, যে তৈরি করেছেন আর কি, সেখানে আপনি অবশ্যই 1 থেকে 1.5 মাস সময় দিয়েছেন এই সিমেন্ট ট্যাঙ্ককে কেমিক্যালি নিউট্রালাইজ হওয়ার জন্যে, সেই সঙ্গে তাকে জল খাইয়ে শক্ত করে নেওয়ার জন্যে, এবং পরবর্তীতে আপনি খুব ভালোভাবে সেই সিমেন্ট ট্যাঙ্কিকে স্যানিটাইজেশনও করে নিয়েছেন। কিন্তু পরবর্তীতে যখন জল ইনস্টল করার পর আপনি এডিয়েশন করছেন তখন কিন্তু এই সিমেন্টের সঙ্গে জলের যে কেমিক্যাল রিয়াকশান সেটা খুব মৃদু আকারে হতে হতে আপনার জলের পিএইচটাকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে। এই প্রবলেমটা আপনার প্রায় 6 মাস থেকে 8 মাস, কখনো কখনো 1 বছর পর্যন্ত আপনাকে ফেস করতে হবে। এই প্রবলেম থেকে যদি আপনি সঙ্গে সঙ্গে বা খুবই অল্প সময়ের মধ্যে যদি নিজেকে রিমুভ করতে চান, সেক্ষেত্রে সিমেন্ট ট্যাঙ্কির মধ্যে ত্রিপল ফেলে দিয়ে আপনি একজন ত্রিপলের ট্যাঙ্কি হিসাবে আপনি ব্যবহার করে, সিমেন্ট ট্যাঙ্ক তার মধ্যে একটা লো জিএসএমের ট্রিপল ফেলে দিয়ে তার মধ্যে আপনি জল রেখে আপনি কালচার করতে পারেন, এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। অথবা এপক্সি পেন্ট বলে এক ধরনের পেন্ট পাওয়া যায়, সেটা বিভিন্ন কালারে, লাল হয়, লাইট ব্লু হয়, কিছুটা ডিপ হোয়াইট হয়, বিভিন্ন রঙের হয় এপক্সি পেন্ট। সেই এপক্সি পেন্ট কিন্তু আপনি এই সিমেন্টের ট্যাঙ্কের মধ্যে অর্থাৎ এই ভেতর সাইডে আপনি কিন্তু করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এই সিমেন্ট ট্যাঙ্কের কেমিক্যাল রিয়াকশান কোনো কিছুই আপনার জল পর্যন্ত এসে পৌঁছাবে না। এপক্সি পেন্ট এত ভালো, ম্যাক্সিমাম হ্যাচারিতে এপক্সি পেন্ট করে রাখা হয়। আর এপক্সি পেন্ট সাধারণত বছরে একবার করলেই যথেষ্ট, পুরো বছরটা টানা সম্ভব। হ্যাঁ, আর এছাড়াও যেটা রয়েছে এক্সেস পিএইচ ইন সাপ্লাই ওয়াটার, একদম ঠিক। কারণ আপনার যে জলটা যেখান থেকে আপনি নিচ্ছেন সেই জলেই যদি আপনার পিএইচের পরিমাণটা বেশি থাকে, সেক্ষেত্রে তো আপনার পিএইচ বাড়তেই পারে। এটা অবশ্যই একটা রিজন। আমরা কখনো চেক করে দেখি না যেখান থেকে আমরা জল নিচ্ছি, আমরা চেকই করে দেখি না, আমরা শুধু জাস্ট জল নিয়েই যাই। কিন্তু এটাও একটা কারণ, এটা জেনে রাখা ভালো। এছাড়াও ফাইটোপ্ল্যাঙ্কটন পিএইচকে বাড়িয়ে তোলার একটা অন্যতম কারণ। আপনার হয়তো মনে হতে পারে যে ফাইটোপ্ল্যাঙ্কটন কীভাবে জলের পিএইচকে বাড়িয়ে তুলছে। পিএইচ বাড়ে ফাইটোপ্ল্যাঙ্কটনের জন্য, অবশ্যই পিএইচ বাড়ে। ফাইটোপ্ল্যাঙ্কটন সরাসরি পিএইচের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। ফাইটোপ্ল্যাঙ্কটন কী করে, সালোক সংশ্লেষের মাধ্যমে দিনে প্রচুর পরিমাণে ডিজলভ অক্সিজেন বাড়িয়ে তোলে জলের মধ্যে। আর যখন ডিজলভ অক্সিজেনটা জলের মধ্যে বাড়িয়ে তোলে তখন পিএইচ বাড়তে শুরু করে। কেমন? আর এই ফাইটোপ্ল্যাঙ্কটন যখন রাতে সালোক সংশ্লেষের জায়গায় শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে যখন জল থেকে ডিজলভ অক্সিজেনের পরিমাণটা ফিরিয়ে নিতে থাকে এবং জলের মধ্যে প্রচুর পরিমাণে CO2 দিতে থাকে, দ্রবীভূত করতে থাকে, তখন কিন্তু জলের পিএইচ ডাউন হতে থাকে। এই ফাইটোপ্ল্যাঙ্কটন কিন্তু এভাবেই কিন্তু জলের পিএইচকে আপ অ্যান্ড ডাউন দুটো করে থাকে। এখন কথা হচ্ছে আপনার জলের মধ্যে ফাইটোপ্ল্যাঙ্কটনের কনসেন্ট্রেশনটা কতটা।
যত বেশি পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন থাকবে আপনার জলের মধ্যে, ফাইটোপ্ল্যাঙ্কটন আপনার জলের ডিজলভ অক্সিজেন এর পরিমাণটা তত বেশি পরিমাণে বাড়াবে দিনে, এবং রাতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা তত বেশি পরিমাণে বাড়াবে। অর্থাৎ ফাইটোপ্ল্যাঙ্কটনের পরিমাণটা যত বেশি, আপনার জলের মধ্যে পিএইচের ফ্লাকচুয়েশনটা কিন্তু তত বেশি। এক্ষেত্রে আরও একটা মজার বিষয় হচ্ছে, যে সমস্ত জলে অ্যালকালিনিটি খুবই কম থাকে সেখানে কিন্তু পিএইচের এই ফ্লাকচুয়েশনটা কিন্তু খুব বেশি হয়, খুব বেশি, মানে দিন এবং রাতে প্রায় 1 পিএইচ থেকে 1.5 পিএইচ পর্যন্ত আপনার ফ্লাকচুয়েশন হয়, যেটা অ্যাকোয়াটিক লাইফের জন্য খুবই ক্ষতিকারক, খুবই ক্ষতিকারক। কেমন? এই জন্যে আমাদের এই পিএইচ ফ্লাকচুয়েশন থেকে যদি আমাদের অ্যাকোয়াকালচারকে রক্ষা করতে হয়, সেক্ষেত্রে আমাদের অ্যালকালিনিটিকে মোটামুটি ম্যাক্সিমাম 200 রেখে দিলে যথেষ্ট, মানে অপটিমাম রেঞ্জের মধ্যে রেখে দিলে যথেষ্ট। আপনার পিএইচ সামান্য মানে ইনক্রিজ এবং ডিক্রিজ হবে, সেক্ষেত্রে অ্যাকোয়াটিক লাইফে কোনো রকম কোনো এফেক্ট আসবে না, কোনো ক্ষতি আসবে না। এইভাবেই ফাইটোপ্ল্যাঙ্কটন আমাদের দিনের বেলায় পিএইচকে বাড়িয়ে তোলে। এছাড়াও মোস্ট ইম্পর্টেন্টলি, যে আপনার প্রোবায়োটিক ঠিকঠাক কাজ করছে না, প্রোবায়োটিক আর নট ওয়ার্কিং প্রপারলি। আচ্ছা, প্রোবায়োটিক যখন কাজ করে তখন প্রোবায়োটিক কি করে? জল থেকে ট্যানকে নিয়ে নেয়। হ্যাঁ, ট্যানকে কিন্তু নিয়ে নেয় জল থেকে। যখন ট্যানকে নিয়ে নেয়, নিয়ে যখন নতুন প্রোটিন সেল তৈরি করে, যখন নতুন প্রোটিন সেল তৈরি করে তখন প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড উৎপাদন করে। আর অ্যামাইনো অ্যাসিড খুবই মৃদু অ্যাসিড, কিন্তু অ্যামাইনো অ্যাসিড তো, অতএব প্রতিনিয়ত যদি অ্যামাইনো অ্যাসিড আপনার জলের মধ্যে যদি তৈরি হতেই থাকে, তবে একটা সময় গিয়ে আপনার সেই যে আমি ডায়াগ্রাম দেখিয়েছিলাম যে আপনার অ্যাসিড আর অ্যালকালিনিটি, এখানে অ্যাসিড আর অ্যালকালিনিটি, সেটা কিন্তু অ্যাসিডের পরিমাণটা কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনার বাড়িয়ে তুলবে। আর যখন ধীরে ধীরে বাড়িয়ে তুলবে তখন আপনার প্রোনাউন্সিয়েশনটা ঠিক হচ্ছে না, অ্যালকালিনিটির তুলনায় কিন্তু অ্যাসিডিটি বাড়তে থাকবে, তখন কিন্তু আপনার পিএইচ ডাউন হতে শুরু করবে। যদি কিনা আপনার প্রোবায়োটিক ঠিকঠাক কাজ করে তবে। এক্ষেত্রে আরও মজার বিষয় হচ্ছে, প্রোবায়োটিক যখন কাজ করে তখন শুধুমাত্র অ্যাসিড উৎপন্ন করেই চুপচাপ বসে থাকে না, এ যখন নতুন প্রোটিন সেল তৈরি করছে তখন কিন্তু কিছুটা পরিমাণ অ্যালকালিনিটিও কিন্তু কনজিউম করে। অর্থাৎ একদিকে যেমন আপনার অ্যালকালিনিটিকে ধীরে ধীরে কনজিউম করে পরিমাণটা কমিয়ে দিচ্ছে, অপরদিকে অ্যাসিড তৈরি করে তার অ্যাসিডের পরিমাণটা কিন্তু, অ্যাসিডিটির পরিমাণটা কিন্তু আপনার বায়োফ্লকের জলে বাড়িয়ে তুলছে। অর্থাৎ দুদিক থেকেই এইভাবেই কিন্তু আপনার প্রোবায়োটিক আপনার জলের পিএইচকে ডাউন করে। যদি কিনা আপনার প্রোবায়োটিক ঠিকঠাক কাজ করে তবে এটাই হবে, আর যদি ঠিকঠাক কাজ না করে তাহলে আপনার প্রোবায়োটিক কোনোভাবেই পিএইচকে ডাউন করবে না, কোনোভাবেই করবে না। কেমন? তো এই হচ্ছে বিভিন্ন কারণ। এখন কথা হচ্ছে যে তাহলে আমরা পিএইচ বাড়ার সঙ্গে সঙ্গে আমরা কি করব? আমরা কি সঙ্গে সঙ্গেই কোনো অ্যাসিড ব্যবহার করব, সেটা অর্গানিক হোক বা ইনঅর্গানিক হোক, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড হোক, অথবা আমরা তেঁতুল ব্যবহার করি, অথবা লেবু ব্যবহার করি, যাই করি না কেন, আমরা কি এটা করব? নাকি আমরা প্রথমে এটা আইডেন্টিফাই করব যে আমাদের পিএইচ বেড়ে যাওয়ার আসল কারণটা কি, কেন পিএইচ বাড়ছে? যদি আমরা দেখি যে আমাদের ডিজলভ অক্সিজেনের পরিমাণটা বেড়ে গেছে, তবে আমি ডিজলভ অক্সিজেনের পরিমাণটা কমিয়ে দেবো, আমি কেন অ্যাসিড ব্যবহার করতে যাব? হ্যাঁ, অবশ্যই যেহেতু ডিজলভ অক্সিজেন, অর্থাৎ ডিজলভ অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু আরও একটা বিষয় আপনাকে অবশ্যই দেখতে হবে, ডিজলভ অক্সিজেনটা কেন বাড়ছে, তবেই তো আপনি সেটা কমাতে পারবেন। সেটা এরিয়েশনের জন্য বাড়ছে, নাকি টেম্পারেচার ডাউন হওয়ার জন্য বাড়ছে, নাকি সলিনিটি নেই সেই জন্য বাড়ছে, নাকি ফাইটোপ্ল্যাঙ্কটন প্রচুর আছে এই জন্য দিনে বাড়ছে, কেন বাড়ছে, এটাও কিন্তু আপনাকে দেখতে হবে। যদি আপনার মনে হয় যে আপনার অ্যালকালিনিটি প্রচুর পরিমাণে জলে আছে, সেই কারণে আপনার অ্যাসিডিটি বাড়ছে, পিএইচ বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে অর্গানিক অ্যাসিড বা ইনঅর্গানিক অ্যাসিড যেটাই আপনি ব্যবহার করুন সেটাই আপনাকে ব্যবহার করতে হবে। আপনার যদি মনে হয় যে টেম্পারেচার ডাউনের জন্য আপনার টেম্পারেচার ডাউনের জন্য আপনার পিএইচ বেড়ে যাচ্ছে, তবে আপনাকে টেম্পারেচার মেনটেন করে টেম্পারেচারকে হাই করতে হবে, ব্যাস। আপনি কেন অ্যাসিড ব্যবহার করতে যাবেন? অর্থাৎ আমার কথাটা হচ্ছে এই যে কোনো একটা বিষয় সম্পর্কে যখন আপনি সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে পারবেন, তখন আপনি যেটা করবেন সেটা কনফিডেন্সের সঙ্গে করতে পারবেন। আর যখন আপনি কনফিডেন্সের সঙ্গে করতে পারবেন, আর যখন এটা জেনে করতে পারবেন যে আপনি কেন করছেন আর করার পরে তার এফেক্ট কোথায় গিয়ে দাঁড়াবে, তখন আপনার সফলতা আসতে বাধ্য। এই গ্যারান্টি আমি দিচ্ছি।
একদম এই গ্যারান্টি আমি দিচ্ছি, তখনই আপনার সফলতা আসতে বাধ্য। আর যতক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছু করছেন, কেন করছেন এটা না জেনে করছেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে থাকবে, ঠকে যাওয়ার সম্ভাবনা, ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে থাকবে। আর এতটা সম্ভাবনা যদি থাকে, আপনার পক্ষে সফল হওয়া খুবই কঠিন। অবশ্যই সফল হওয়া সম্ভব, কিন্তু সেটা খুবই কঠিন। কেমন? এছাড়াও আমরা দেখে নেব, এটা আমাদের তো পিএইচের বেড়ে যাওয়ার বিভিন্ন কারণ, আমরা এর সঙ্গে এটাও দেখে নেব যে আমাদের পিএইচ ডাউন হওয়ার কারণগুলি কী কী। প্রথমেই যেটা রয়েছে নাম্বার ওয়ান, ডিজলভ কার্বন ডাইঅক্সাইড। যেমন ডিজলভ O2 হয়, ডিজলভ অক্সিজেন হয়, ঠিক তেমনি ডিজলভ কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড যখন জলের মধ্যে ডিজলভ হয়, তখন কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে মিশে প্রথমে যেটা তৈরি করে সেটা কার্বনিক অ্যাসিড তৈরি করে, তারপর বাইকার্বনেট তৈরি করে, তারপর কার্বনেট তৈরি করে। যখন বাইকার্বনেট, এটা তো অ্যাসিড ডাইরেক্ট, যখন বাইকার্বনেট তৈরি করে, তখন কিন্তু একটা H+ আয়ন রিলিজ করে জলের মধ্যে। এবং যখন কার্বনেট তৈরি করে, তখনও H+ আয়ন অর্থাৎ হাইড্রোজেন আয়ন কিন্তু রিলিজ করে। আমি কিন্তু বলেছিলাম আপনাকে যে অ্যাসিড যখন জলে মেশানো হয়, তখন কিন্তু জলের মধ্যে H+ আয়ন এর পরিমাণ ধীরে 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 বাড়তে থাকে, মনে রাখতে বলেছিলাম কিন্তু। ঠিক আছে, তো যখনই কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে মিশছে, তখন কিন্তু প্রথমত কার্বনিক অ্যাসিড, পরবর্তীতে প্রচুর পরিমাণে হাইড্রোজেন আয়ন যেটা আর কি, সেটা কিন্তু জলের মধ্যে বাড়িয়ে তুলছে। আর হাইড্রোজেন আয়ন যখন জলের মধ্যে বাড়িয়ে তুলছে, তখন কিন্তু জলের পিএইচ ডাউন হচ্ছে, অর্থাৎ তখন জলের মধ্যে অ্যাসিডের পরিমাণ বাড়ছে। ঠিক আছে, এছাড়া আমাদের পয়েন্ট নাম্বার 2, রেইন ওয়াটার। রেইন ওয়াটার কীভাবে আমাদের পিএইচকে ভায়োলেশন করছে? রেইন ওয়াটার এর পিএইচ কিন্তু কম হয় নর্মাল ওয়াটারের থেকে, বা আমাদের বায়োফ্লোকে আমরা যে ওয়াটার পিএইচ ব্যবহার মেনটেন করি, তার থেকে অনেক কম পিএইচ হয় রেইন ওয়াটার। অতএব কম পিএইচ যুক্ত জল, সে যদি বেশি পিএইচ যুক্ত জলের মধ্যে গিয়ে কন্টিনিউ মিশতে থাকে বা কন্টিনিউ যেতে থাকে, হ্যাঁ, প্রচুর পরিমাণে অ্যাড হতে থাকে, সেক্ষেত্রে যে আপনার ট্যাঙ্কের জলের পিএইচ ডাউন হবে, এটা খুবই নর্মাল বিষয়। শুধুমাত্র আপনার ট্যাঙ্কের পিএইচকে ভায়োলেশন করবে না, রেইন ওয়াটার কী করবে, যখন প্রচুর পরিমাণে রেইন ওয়াটার আপনার ট্যাঙ্কে জলের মধ্যে মিশতে থাকবে, তখন আপনার ট্যাঙ্কের ওয়াটার লেভেল মেনটেন করার জন্য আপনার তো লেভেল পাইপ অবশ্যই লাগানো থাকবে, যেটা লেভেল পাইপ থাকে আর কি আমাদের ট্যাঙ্কের ওয়াটার লেভেল মেনটেন করার জন্য। এখান দিয়ে যখন এক্সেস জলটা আপনার বাইরে বেরিয়ে যাবে, তখন আপনার বহু মূল্যবান ফ্লক সেটা কিন্তু আপনার জলের বাইরে বেরিয়ে যাবে। এমনকি জলের স্যালিনিটি সেটাও কিন্তু বাইরে বেরিয়ে যাবে। আপনার নাইট্রিফাইং ব্যাকটেরিয়া সেটাও বাইরে বেরিয়ে যাবে, আপনার হেটারোটপিক ব্যাকটেরিয়া সেটাও বাইরে বেরিয়ে যাবে। অর্থাৎ রেইন ওয়াটার সরাসরি আপনার বায়োফ্লকের ট্যাঙ্কিতে বা বায়োফ্লকের পুকুরে প্রবেশ করার পর শুধুমাত্র পিএইচকে যে ভায়োলেশন করবে তা নয়, আরও বিভিন্ন ভায়োলেশন করবে বিভিন্ন বিষয়ের ওপরে, যে কারণে রেইন ওয়াটারকে কখনোই অ্যালাউ করা উচিত নয়, কখনোই উচিত নয়। একান্ত খুব একটা মানে 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 আপনার কিছুই করার নেই, এইরকম পরিস্থিতি ছাড়া রেন ওয়াটারকে কখনোই আপনার অ্যালাউ করা উচিত নয়। এছাড়াও যদি আপনার সাপ্লাই লাইনে যদি কোথাও আয়রন পাইপ থেকে থাকে, সেখানে যদি করশন থাকে মানে জং থাকে, সেই করশন থেকে কিন্তু আপনার পিএইচ ডাউন হতে পারে। এছাড়া টেম্পারেচার এফেক্ট তো আমি একটু আগেও আপনাদের জানিয়েছি যে টেম্পারেচার এর সঙ্গে আমাদের কিভাবে এফেক্ট হয়। টেম্পারেচার যখন বেশি হবে, তখন পিএইচ আপনার ডাউন হবে, আর টেম্পারেচার যখন কম হবে, তখন আপনার পিএইচ আপ হবে। ঠিক তেমনি সাপ্লাই ওয়াটারে যদি আপনার পিএইচের পরিমাণটা যদি কম থাকে, সেক্ষেত্রে আপনার যে নর্মাল কালচারের ওয়াটারে যে পিএইচ ডাউন হবে, এটাই নর্মাল। এই ক্ষেত্রে আপনাকে পিএইচ মেনটেন করতে গেলে আপনাকে অবশ্যই অ্যালকালিনিটি বাড়াতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই, এই একটাই রাস্তা আছে। হ্যাঁ, এটাও করা যেতে পারে যে আপনি এরিয়েশন একটু বেশি বাড়িয়ে দিয়ে আপনি মোটামুটি পিএইচকে হাই করার চেষ্টা করছেন, কিন্তু ওটা পার্মানেন্ট সলিউশন নয়। কেমন? সাপ্লাই ওয়াটারের ক্ষেত্রে আর কি। সলিনিটিও সেম, সলিনিটি যেমন আপনার ডিজলভ অক্সিজেনের ওপরে যেমন এফেক্ট পড়ে, অর্থাৎ সলিনিটি যখন আপনি অর্থাৎ কোনো একটা জল যার প্রচুর পরিমাণে ডিজলভ অক্সিজেন রয়েছে, সেখানে আপনি জলের সলিনিটি বাড়িয়ে দিয়েছেন, অতএব সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজলভ অক্সিজেন ডাউন হয়ে যাবে, নিচে নেমে আসবে, এটাই স্বাভাবিক। আর যখন ডিজলভ অক্সিজেন ডাউন হবে, তখন কিন্তু পিএইচ ডাউন হবে, এটাও স্বাভাবিক। অতএব সলিনিটি বাড়ানোর সঙ্গে সঙ্গে পিএইচকে ডাউন করা সম্ভব। এছাড়াও আপনার অটোট্রপিক এবং হেটোট্রপিক ব্যাকটেরিয়া যদি ঠিকঠাক কাজ করে, আমি যেটা বলছিলাম যে এরা যখন মাল্টিপ্লাই করবে, তখন এমন অ্যামাইনো অ্যাসিড তো তৈরি করবেই, সেই সঙ্গে অ্যালকালিনিটি ওটাকেও কিন্তু কনজিউম করে এরা খাবার হিসাবে, ওদের প্রয়োজন পড়ে। এই জন্য অ্যালকালিনিটি যদি ঠিকঠাক না থাকে, আপনার ট্যাঙ্কেতে ঠিকঠাক ফ্লকই তৈরি হবে না।
ওটা এতটাই ইম্পর্ট্যান্ট জিনিস। তো সেক্ষেত্রে তো আপনার অ্যালকালিনিটি কম হচ্ছে প্লাস অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে উভয় ক্ষেত্রে, সেই কারণে আপনার পিএইচ ডাউন হবে, এটা খুবই নর্মালি ব্যাপার। এছাড়াও আরও একটা বিষয় যেটা আমাদের সবসময় চোখের আড়ালে থেকে যায়, সেটা হচ্ছে ট্যাঙ্কের বটম এরিয়া, অর্থাৎ ট্যাঙ্কের মধ্যে যে সমস্ত ফ্লক নিচে জমে গিয়ে স্লাজে পরিণত হচ্ছে, সেই স্লাজটা যখন অ্যানএরোবিক এরিয়ায় বসে প্রচুর পরিমাণে ডিকম্পোজ হতে শুরু করছে, প্রচুর পরিমাণে ডিকম্পোজ, তখন প্রথম যেটা তৈরি হবে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সেই ডিকম্পোজিশন থেকে, মানে স্লাজ বা অর্গানিক ম্যাটার ডিকম্পোজ হওয়ার পর প্রথম তৈরি হবে কার্বন ডাই অক্সাইড, সালফার তৈরি হবে, প্যাথোজেন তৈরি হবে, এবং এই ডিকম্পোজ হওয়ার পরে এই ডিকম্পোজ স্লাজ আপনার ওয়াটার প্যারামিটারকে এবং ওয়াটার কোয়ালিটিকে খুবই দ্রুত একদম নিচের দিকে টেনে নিয়ে আসবে, অস্বাস্থ্যকর পরিবেশের দিকে। অস্বাস্থ্য, এই জন্যে ট্যাঙ্কির নিচে কখনোই অ্যানএরোবিক জায়গা তৈরি হতে দিতে নেই, সবসময় খেয়াল রাখতে হয়, কখনো দিতে নেই। আর যদিও বা অ্যানারোবিক জায়গা তৈরি হয়ে যায় তো কখনো সেখানে স্ল্যাজ জমে তাকে ডিকম্পোজ হওয়ার সুযোগ দিতে নেই, কখনো না। ঠিক আছে? তো এই এই যে 8টি পদ্ধতি আমি বললাম, এই 8টি কারণের জন্য বা এই 8টি পদ্ধতিতে আমাদের পিএইচ ডাউন হয়ে থাকে। ঠিক এই কারণে আমাদের পিএইচ যখন ডাউন হবে, ডাউন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অ্যালকালিনিটি বাড়াতে শুরু করব না। আমাদের প্রথমেই দেখে নিতে হবে যে পিএইচ কেন ডাউন হয়েছে। যদি ডিজলভ কার্বন ডাইঅক্সাইডের জন্য ডাউন হয়, আমাদের অক্সিজেন বাড়ানোর চেষ্টা করতে হবে, ডিজলভ কার্বন ডাইঅক্সাইড কমানোর চেষ্টা করতে হবে, রেইন ওয়াটারকে প্রতিহত করতে হবে যে পরবর্তীতে যেন না আসে। কোনো জায়গায় কোনো মানে আমাদের সাপ্লাই ওয়াটার হোক বা অন্য কোথাও হোক, যদি করশন থাকে সেটাকে আমাদের সরিয়ে নিতে হবে। টেম্পারেচার যদি খুব হাই থাকে, ওকে কন্ট্রোল করে ডাউনের চেষ্টা করতে হবে, পিএইচ আপনি আপ বেড়ে যাবে। কেমন? সলিনিটি যদি আমাদের পিএইচকে যদি ভায়োলেশন করে, সলিনিটিকে কমিয়ে দিতে হবে। কেমন? যেমন ঠান্ডার দিনে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, ঠান্ডার দিনে যখন আমাদের কালচার আমাদের করতে থাকি, আমাদের বায়োফ্লক কালচার করতে থাকি, তখন কিন্তু আমাদের এরিয়েশন একটু মানে কমিয়ে রাখতে হয়, আমাদের বায়োফ্লকের এরিয়েশনটা, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের স্যালিনিটি কিন্তু একটু বাড়িয়ে রাখতে হয়। তার কারণ টেম্পারেচার কম হওয়ার সঙ্গে সঙ্গে জলের স্যাচুরেশন পয়েন্ট, জলের মধ্যে অক্সিজেনের স্যাচুরেশন পয়েন্ট কিন্তু বেড়ে যায়, অর্থাৎ জলের মধ্যে ডিওর লেভেলটা কিন্তু বেড়ে যায় টেম্পারেচার ডাউন হওয়ার সঙ্গে সঙ্গে। আমাদের সলিনিটি যখন একটু বাড়িয়ে দেওয়া হবে, তখন কিন্তু সেই যে ডিজলভ অক্সিজেনের পরিমাণ, অর্থাৎ স্যাচুরেশন হওয়ার পরিমাণটা, সেটা কিন্তু কমে যাবে। সেই সঙ্গে আমাদের এরিয়েশনটাও যদি কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ প্রথমত জলের মধ্যে অক্সিজেন সাপ্লাইটাই আমি কমিয়ে দেবো, দ্বিতীয়ত জলের ক্ষমতাকেই আমি কমিয়ে দেবো, ও যাতে প্রচুর পরিমাণ অক্সিজেন নিতে না পারে, তবে কি হবে, আপনার পিএইচটা একটা স্বাভাবিক জায়গায় স্টেবল হয়ে দাঁড়িয়ে থাকবে। নতুবা ঠান্ডার দিনে কিন্তু আপনার পিএইচ কিন্তু হু হু করে বাড়তে থাকবে, কন্টিনিউ বাড়তে থাকবে। আপনি মানে অ্যাসিড ব্যবহার করতে করতে আপনি মানে অতিষ্ঠ হয়ে যাবেন, কিন্তু কন্ট্রোলে আসবে না। সেটা শুধুমাত্র উইদাউট অ্যাসিড আপনাকে শুধু এইটুকু মেনটেন করতে হবে। এই জন্যেই তো আমি সবসময় বলে থাকি যে আপনাকে জানতে হবে সমস্ত কিছু। ঠিক আছে? তো এই হচ্ছে পিএইচের বেড়ে যাওয়া এবং কমে যাওয়ার কারণ। আশা করি এই বিষয়গুলি সম্পর্কে জানার পর আপনি যখন পরবর্তীতে পিএইচ সম্পর্কে কোনো কিছু অ্যাপ্লাই করবেন, আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন এবং সঙ্গে সঙ্গে বেনিফিট পেতে শুরু করবেন। কেমন? ডেমোস্ট্রেশনের এই ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন, তবে এই সিরিজের ইন্ট্রোডাকশন ভিডিওটি আপনি অবশ্যই দেখবেন। এছাড়াও যদি আরও বিস্তারিত কোনো কিছু জানার প্রয়োজন হয়, আপনি আমাদের ওয়েবসাইট www.bioflugfarming.in ভিজিট করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। এই ভিডিওতে এই পর্যন্তই। নমস্কার।